আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি ডাইরেক্ট অ্যাডমিশন কস্টিং এর লেকচার 5 শুরু করতে যাচ্ছি। তো লেকচার 5 শুরু করার আগে আমাদের কিছু আলোচনা করা দরকার। ডাইরেক্ট অ্যাডমিশন কস্টিং করতে গেলে একটা মেজর সমস্যা আছে। সেই মেজর সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করব। তারপরে আমি সে অনুযায়ী অঙ্কের সমাধান দিব। মেজর সমস্যাটা কি সেটা আমরা দেখে নিই। আমরা জানি খরচ, কস্ট দুই রকম। একটা হচ্ছে এস্টিমেটেড, একটা হচ্ছে অ্যাকচুয়াল। খরচ দুই রকম, একটা এস্টিমেটেড, একটা অ্যাকচুয়াল। এস্টিমেটেড আরো কয়েকটা নাম আছে: বাজেটেড, স্ট্যান্ডার্ড। এস্টিমেটেড, বাজেটেড, স্ট্যান্ডার্ড তিনটা নাম। আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল। যে কোনো প্রতিষ্ঠান যখন কাজ শুরু করে তার আগে বাজেট করে নেয় ওই কাজের পিছনে কত টাকা খরচ করবে। বাজেট ছাড়া কাজে নামা বোকামি। তুমি যদি বাজার সম্পর্কে, বাজারে পণ্যের দাম সম্পর্কে ধারণাই না রাখো, তাহলে কাজে নেমে কখনো সাফল্য পাবে না। ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করতে চাও, তোমার ধারণাই নাই সিমেন্টের দাম কত, তোমার ধারণাই নাই রডের দাম কত। তুমি ভেবে নিলে যে সিমেন্টের দাম হয়তো এক বস্তার দাম 200 টাকা, কিন্তু বাজারে তার দাম আসলে 500 টাকা। তোমার প্রজেক্ট, তোমার কাজ কখনো আলোর মুখ দেখবে না। তাই কাজ শুরু করার আগে বাজেট তৈরি করে নিতে হবে, বাজেট সম্পর্কে ধারণা নিতে হবে, তারপরে কাজে নামবে। এবং কাজে নামতে গেলে দেখবে যা বাজেট করেছিলে তার চেয়ে কিছু খরচ কম বা বেশি হয়েছে, তবে খুব বেশি হেরফের হবে না। তবে হেরফের হওয়ার সম্ভাবনা আছে, এই জন্যই তুমি বাজেট তৈরি করে কাজে নামবে। অর্থাৎ বাজেট শেষ হওয়ার পর কাজে যাচ্ছ, এর মাঝে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। যেহেতু বাজার পরিবর্তনশীল বা অস্থিতিশীল, তাই কিছু পণ্যের দাম কমতে বা বাড়তে পারে। তাই বাজেটের সাথে অ্যাকচুয়ালের কিছু হেরফের হতেই পারে। সেটা আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা আসি এস্টিমেটেড বা বাজেটেড। প্রত্যেকটা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান কাজ শুরু করার আগে বাজেট করে। বাজেট করে কিভাবে? অনুমানের ভিত্তিতে। তুমি যদি বাজেট করতে চাও, বাজারে গিয়ে বা মার্কেটে গিয়ে যে পণ্যগুলো তোমার প্রয়োজন তার দাম জেনে আসতে হবে, সার্ভে করতে হবে। এই সার্ভের মাধ্যমে তথ্য সংগ্রহ করে একটা বাজেট তৈরি করতে হবে। যেহেতু বাজেটটা অনুমানের ভিত্তিতে করা হয়, এই জন্য আর একটা নাম এস্টিমেটেড। এর আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কেন? স্ট্যান্ডার্ড হচ্ছে তুমি বাজেট করবে তোমার সামর্থ্য অনুসারে। তুমি একটা চাকরি করো, বেতন বা 50,000 টাকা। তোমাকে মাসের শুরুতে বাজেট করতে হবে, বা আগের মাসে বাজেট করতে হবে পরের মাসে বেতন পেয়ে কোন খাতে কত খরচ করবে। এবং বাজেটটা করবে তোমার সামর্থ্য অনুসারে, তোমার স্ট্যান্ডার্ড অনুসারে। তুমি 50,000 টাকা বেতন পাও, তুমি নিশ্চয়ই 1 লাখ টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারো না। তোমার বাড়ি ভাড়া কখনোই 1 লাখ হতে পারে না। তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাকে বাড়ি ভাড়া করতে হবে। তাই যেহেতু বাজেটটা করা হয় স্ট্যান্ডার্ড অনুসারে, তাই এর আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে আমরা দেখছি যে আমরা বাজেট করি অনুমানের ভিত্তিতে বা সামর্থ্যের ভিত্তিতে। এই জন্য বাজেটের আরো দুইটা নাম আছে,
একটা এস্টিমেটেড, একটা স্ট্যান্ডার্ড, আর বাজেট তো আছে। আর তারপর হচ্ছে অ্যাকচুয়াল। বাজেট শেষে আমরা কাজে নামবো না, নেমে দেখবো মার্কেটে কোনটার দাম কত। ধরো তুমি যখন বাজেট করো তখন এক বস্তা সিমেন্টের দাম ছিল 500 টাকা। তো বাজেট শেষে তুমি বাজারে গিয়ে দেখছো যে দাম 10 টাকা বেড়ে গেছে, তাহলে বাজেট ছিল 500 টাকা, অ্যাকচুয়াল হয়েছে 510 টাকা। তো তুমি যদি বাজেট করো তাহলে অ্যাকচুয়ালের সাথে খুব বেশি হেরফের হবে না, কিন্তু হেরফের হতে পারে। হলে সেটা আমরা কি করব? এবার দেখি, ধরো তুমি বাজেট করেছিলা, ব্যক্তিগতভাবে চিন্তা করো, তুমি বাজেট করেছো একটা শাড়ি কিনবে 2000 টাকা দিয়ে। টাকা নিয়ে তুমি মার্কেটে গিয়েছো। তার আগে বলে নি, আমরা কিন্তু অ্যাকাউন্টিং করছি। অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে যখন যে ঘটনা ঘটবে তার সাথে সাথে এন্ট্রি করতে হবে, সাথে সাথে রেকর্ড করতে হবে। তুমি যখন 2000 টাকা নিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছো, অর্থাৎ 2000 টাকা যখন নিয়েছো, সাথে সাথে এন্ট্রি করা হয়েছে ক্যাশবুকে বা তোমার বইতে যে তুমি 2000 টাকা এন্ট্রি করেছো। তাহলে তুমি অনুমান করেছো মার্কেটে গিয়ে একটা শাড়ি কিনবে 2000 টাকা দিয়ে। কিন্তু মার্কেটে গিয়ে দেখছো যে শাড়িটা তুমি অনুমান করেছিলে 2000 টাকা দিয়ে কিনবে, আসলে 2000 টাকা পাওয়া যাচ্ছে না, তার দাম 2500 টাকা। অর্থাৎ তুমি 2500 টাকা দিয়ে একটা শাড়ি কিনেছো। তুমি অনুমান করেছিল 2000, কিন্তু খরচ করেছো 2500। তাহলে তুমি যা বাজেট করেছিল, যা অনুমান করেছিল, তার চেয়ে বেশি খরচ হলো, এটা তোমার পক্ষে গেছে না বিপক্ষে? খরচটা বেশি হয়েছে, তাতে তুমি খুশি না খুশি? পক্ষে গেছে না বিপক্ষে গেছে? অবশ্যই তোমার বিপক্ষে গেছে। তার মানে একে বলা হবে আনফেভার। বাজেটের চেয়ে অ্যাকচুয়াল খরচ বেশি হচ্ছে, অর্থাৎ তোমার খরচ বেড়ে গেছে, এটা তোমার পক্ষে যায়নি, বিপক্ষে গেছে, না হচ্ছে আনফেভার। অথচ যদি এটা 1800 টাকা হতো, তুমি বাজেট করেছো 2000, তো মার্কেটে গিয়ে শাড়িটা 1800 টাকায় পেয়েছো, এটা তোমার পক্ষে গেছে না বিপক্ষে গেছে? তোমার বাজেটের চেয়ে কম খরচ হয়েছে, এটা খুশির খবর, এটা তোমার পক্ষে গেছে। ফেভারেবল। অনেক সময় বাজেটে যেহেতু কম লেখা হয়েছে, অ্যাকচুয়াল অপেক্ষা বাজেটে কম লেখা হয়েছে, অনেক সময় এর আরেকটা নাম হচ্ছে আন্ডারকাস্ট। আর বাজেটে যেহেতু বেশি লেখা হয়েছে, তার নাম ওভারকাস্ট। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, অ্যাকচুয়াল যেহেতু বেশি, তাহলে আমি তো এটাকে ওভারকাস্ট বলতে পারি, অ্যাকচুয়াল যেহেতু কম, তাকে আমরা আন্ডারকাস্ট বলতে পারি। আমরা কোনটাকে ভিত্তি ধরবো? তুমি কি আগে বাজেট করেছো, না আগে মার্কেটে গেছো ক্রয় করার জন্য? বাজেট এটা আগে ঘটেছে নাকি অ্যাকচুয়ালটা আগে ঘটেছে? অবশ্যই আগে বাজেট করেছো, তারপরে কাজে নেমেছো। তার মানে
এটা পূর্বে ঘটেছে, এটা পরে ঘটেছে। আমরা আগে বাজেট করেছি, তারপরে কাজে নেমেছি, তার মানে বাজেট হচ্ছে আমাদের ভিত্তি। আমরা আগে বাজেট করেছি, তারপরে কাজে নেমেছি, অর্থাৎ বাজেটের ভিত্তিতে কাজ করছি। বাজেট হচ্ছে আমাদের ভিত্তি। তার মানে বাজেটের সাথে আমরা অ্যাকচুয়ালের তুলনা করব। বাজেটের সাথে অ্যাকচুয়ালের তুলনা করব। বাজেটে যদি কম থাকে, বাজেটে যদি কম হয়, অর্থাৎ বাজেট যদি ছোট হয় তাহলে আন্ডারকাস্ট, আর বাজেট যদি বেশি হয় তাহলে তার নাম হচ্ছে ওভারকাস্ট। তাহলে আমরা বাজেটের ভিত্তিতে কাজ করব, কেননা আমরা আগে বাজেট তৈরি করি, আগে অনুমান করি, তারপরে কাজে নামি। তাহলে বাজেট হচ্ছে আমাদের ভিত্তি। এরপরে আসো আমরা এই কাজটা কোথায় কিভাবে করব। যেহেতু আমরা বাজেটের ভিত্তিতে কাজ করছি, তুমি যখন বাড়ি থেকে বের হয়েছিলে 2000 টাকা নিয়ে, তুমি বাড়ি থেকে বের হওয়ার সময় 2000 টাকা নিয়ে বের হয়েছিলে, তখন খরচের খাতায় 2000 টাকা লেখা ছিল। তুমি মার্কেট থেকে শাড়িটা কিনেছো 2500 টাকা দিয়ে, বেশি দিয়ে। তো খরচের খাতায় কি 2000 টাকা থাকবে, না 2500 টাকা লিখতে হবে? আমি আবার বলছি, খরচের খাতায় 2000 টাকায় থাকবে, না 2500 টাকা লিখতে হবে? অবশ্যই যেটা অ্যাকচুয়াল খরচ হয়েছে তাই লিখতে হবে। তাহলে খরচের খাতায় লিখতে হবে কত? 2500 টাকা। তুমি বাড়ি থেকে বের হওয়ার সময় 2000 টাকা লিখেছিলে, আবার কি নতুন ভাবে 2500 লিখবে, না 500 টাকা যোগ করে দিবে? অবশ্যই 500 টাকা যোগ করে দিবে। তাহলে আমরা কিভাবে হিসাবভুক্ত করব? আমাদের বাজেট লেখা ছিল 2000, যেহেতু আমাদের অ্যাকচুয়াল বেশি হচ্ছে, যদি অ্যাকচুয়াল বেশি হয় তার নাম আনফেভারেবল বা আন্ডারকাস্ট। আমরা এটা যোগ করব, অ্যাড আনফেভারেবল, $500, 2500 অ্যাকচুয়াল। আমি আবার বলছি, আমরা যে কোনো কাজ শুরু করার আগে বাজেট করে শুরু করব। আমাদের কাজ যেন আলোর মুখ দেখে, আমাদের কাজ যেন সফলতা লাভ করে, আমরা যেন কাজে ব্যর্থ না হই, এই জন্য আগে বাজেট করব। বাজেট করে কাজে নামবো। কাজে নেমে যদি দেখি বাজেটের চেয়ে বেশি খরচ হয়েছে, তাহলে সেটা যোগ করে দিব। আর যদি কম খরচ হয় তাহলে বিয়োগ করব। আর যদি আমি 1800 টাকা দিয়ে শাড়ি কিনতাম, 2000 টাকা বাজেট, আমি যদি 1800 টাকা দিয়ে শাড়ি কিনতাম, তাহলে কি করতাম? ফেভারেবল। তাহলে আবার কি দাঁড়াচ্ছে? আমি বাজেট নিয়ে শুরু করব। যদি অ্যাকচুয়াল খরচ বেশি হয়, আমরা আনফেভার নামে যোগ করে দিব। আর যদি অ্যাকচুয়াল খরচ কম হয়, ফেভারেবল নামে বিয়োগ করে দিব। এই হিসাবটুকু বা এই আইটেমটা আমাদের ডাইরেক্ট অ্যাবজর্পশন কস্টিং এর মাঝে মাঝে দেখা দেয়। ডাইরেক্ট অ্যাবজর্পশন কস্টিং এটা দেখা দিলে আমরা কিভাবে সলভ করব? তাহলে আমরা দেখলাম যে যদি বাজেট অপেক্ষা অ্যাকচুয়াল বড় হয়, তার নাম আনফেভারেবল বা আন্ডারকাস্ট। এটা করতে হবে যোগ। আর বাজেট যদি বড় হয়, অ্যাকচুয়াল যদি ছোট হয়, তার নাম ফেভারেবল বা ওভারকাস্ট। এটা করতে হবে বিয়োগ। আর এই যোগ বিয়োগ প্লাস মাইনাস
করতে হবে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে। তাহলে আমরা প্লাস এবং মাইনাসের কাজটা করব কার সাথে? কস্ট অফ গুডস সোল্ড এর সাথে। কেননা কস্ট অফ গুডস সোল্ড বলতে কি বুঝি? কস্ট মানে খরচ, অফ গুডস সোল্ড যে পণ্যটা বিক্রি করছি তার উৎপাদন খরচ। আর আমাদের পার্থক্য হবে খরচের মধ্যেই। আমরা যে ম্যাটেরিয়াল কিনবো সেখানে পার্থক্য হতে পারে, লেবার কস্টের মধ্যে পার্থক্য করতে পারে, কারখানা খরচের মধ্যে পার্থক্য হতে পারে। এই খরচগুলো সবগুলোই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আছে। তাই খরচ যদি কম বেশি হয় আমরা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ বা বিয়োগ করব। এখন আসো, তোমরা চিনবে কিভাবে? তোমরা কিভাবে চিনবে কোনটা স্ট্যান্ডার্ড কস্ট, কোনটা অ্যাকচুয়াল কস্ট, কোনটা বাজেটেড কস্ট, কোনটা অ্যাকচুয়াল কস্ট? একটু উদাহরণ দেই। আমি বলেছি যে আমরা বাজেট করে কাজে নামবো, তারপরে অ্যাকচুয়াল খরচ কত হলো তার জেনে বাজেটের সাথে যদি পার্থক্য হয়, অর্থাৎ অ্যাকচুয়াল খরচ বেশি হলে আনফেভারেবল বা আন্ডার কাস্ট যোগ করব, আর বেশি হলে ফেভারেবল বা ওভার কাস্ট বিয়োগ করব। যে পার্থক্য হবেই এমন কোনো কথা নাই, পার্থক্য নাও হতে পারে। যদি হয় তাহলে করব, আর যদি না হলে কিন্তু করবো না। তো আমরা একটু দেখি যে কিভাবে বুঝবো যে কোনটা স্ট্যান্ডার্ড কস্ট বা বাজেটেড কস্ট আর কোনটা অ্যাকচুয়াল কস্ট। দেখো, এখানে আমি লিখেছি প্রোডাকশন 8000 ইউনিটস, লেখা আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকা 28,000। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকা 28,000, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট টাকা 3.50। প্রোডাকশন 9000 ইউনিটস, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকা 30,000, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট টাকা 4। তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এখানে দুইটা একই জিনিস লেখা আছে, একটা লেখা আছে ইউনিটে আর একটা লেখা আছে টাকায়। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দুইভাবে লেখা আছে, একটা ইউনিটে একটা টাকায়। আমরা বাজেট যখন করি তখন ইউনিটের ভিত্তিতে করি। তুমি ঠিক করেছো যে তুমি তোমার জন্মদিনে 10 জন ফ্রেন্ডকে খাওয়াবে। তুমি একটা হোটেলে গিয়ে ঠিক করে তাদের সাথে আলোচনা করে ঠিক করলা যে কত খরচ হবে। তারা জানালো যে পার হেড তারা 500 টাকা নেবে। এখন তোমার জন্মদিনে তোমার 10 জনের পরিবর্তে 12 জন ফ্রেন্ড হাজির হয়েছে। তোমার আগে বাজেট ছিল 10 জন, পার হেড 500, কিন্তু তোমাকে জন্মদিনের দিন তোমাকে বিল দিতে হলো 6,000 টাকা, কেননা সেদিন 12 জন হাজির হয়েছে। তাই সেই দিন তুমি টোটাল টাকা দিয়েছো 12 জনের জন্য 6,000 টাকা, কিন্তু বাজেট ছিল 5,000 টাকা। আর বাজেটটা করা হয়েছিল তুমি যখন সে হোটেলে গিয়েছিলা, তারা পার হেড তোমাকে খরচের কথা বলেছিল, কেননা তুমিও জানো না কতজন হাজির হবে এবং তারাও জানে না, তুমি অনুমান করেছো এবং তারাও জানে না কতজন হাজির হবে। তার মানে তারা তোমাকে যখন হিসাব দিবে পার ইউনিটের হিসাব দিবে, মাথা পিছু হিসাব দিবে। অর্থাৎ যখন তুমি হিসাব নিয়ে আসছো, বাজেট করছো, তখন মাথা পিছু বাজেট করছো। তাই খেয়াল রাখতে হবে, যখন পার ইউনিটে দেওয়া থাকবে, পার ইউনিটে দেওয়া থাকবে সেটা হচ্ছে বাজেট, বাজেটেড বা স্ট্যান্ডার্ড। আর যখন টাকায় দেওয়া থাকবে অ্যাকচুয়াল। তাহলে একই খরচ যদি দুই রকম দেওয়া থাকে, যেটা টাকায় দেওয়া থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল, আর যদি পার ইউনিটে দেওয়া থাকে সেটা বাজেটেড বা স্ট্যান্ডার্ড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, এটা হচ্ছে আমাদের বাজেটেড,
বা স্ট্যান্ডার্ড। তাহলে আমি চেনার উপায় তোমাদের বলে দিয়েছি। যদি তোমার একই খরচ দুইবার লেখা থাকে, একবার টাকায় একবার ইউনিটে, তাহলে ইউনিটে থাকলে বুঝবে বাজেটেড বা স্ট্যান্ডার্ড, আর টাকায় থাকলে বুঝবে অ্যাকচুয়াল। এখন আমরা এইখানে দেখি যে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাজেটেড কত ছিল? বাজেটেড 8,000 ইউনিটস ইন্টু 3.50 টাকা 28,000। অ্যাকচুয়াল কত ছিল? 28,000। এখানে বাজেট এবং অ্যাকচুয়াল একই সমান হয়েছে, কোনো পার্থক্য হয়নি। যেহেতু এখানে কোনো পার্থক্য হয়নি, এখানে ফেভার বা আনফেভারেবল বলে কিছু নেই। যেহেতু এটা বাজেট এবং অ্যাকচুয়াল একই সমান হয়েছে, তাই আমাদের ফেভারেবল বা আনফেভারেবল অর্থাৎ যোগ বা বিয়োগ করতে হবে না। কিন্তু আমরা এখানে দেখি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাজেটেড 9,000 into 4, 36,000, actual 30,000। তোমরা দেখতে পাচ্ছ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাজেটেড ছিল আমাদের 36,000 আর অ্যাকচুয়াল 30,000। তার মানে এখানে পার্থক্য আছে। পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। বাজেট বড় না ছোট? বাজেট বড়, বিগার, বাজেট বড়। তার মানে এখানে 6,000 টাকা হচ্ছে ফেভারেবল বা ওভারকাস্ট, 6,000 ফেভারেবল or overcast। সুতরাং এই 6,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড হতে বিয়োগ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। কোনো খরচ যদি, আমি আবার বলছি, একই হেডিং এ একই খরচ যদি দুই রকম দেয়া থাকে, তাহলে একটা হবে বাজেটেড বা স্ট্যান্ডার্ড, আর আরেকটা হবে অ্যাকচুয়াল। যদি পার ইউনিটে দেয়া থাকে, যদি পার ইউনিটে দেওয়া থাকে তাহলে সেটা বাজেটেড বা স্ট্যান্ডার্ড, আর যদি টাকায় দেওয়া থাকে টাকায়, তাহলে অ্যাকচুয়াল। এই দুটো খরচ আমরা ক্যালকুলেশন করে যদি দেখি যে দুটোই সমান আছে, তাহলে আমাদের ফেভার বা আনফেভারের প্রশ্ন আসছে না। কিন্তু যদি দেখি অসমান হচ্ছে, তখন ফেভার বা আনফেভারের প্রশ্ন আসছে। এই ফেভার বা আনফেভারটা আমরা কস্ট অফ গুডস সোল্ড হতে যদি আনফেভার হয় তাহলে যোগ করব, এবং ফেভার হলে বিয়োগ করব। এখন শিক্ষার্থীরা আমি এই নিয়ে দুইটা উদাহরণ দিয়ে তোমাদের অঙ্ক দেখাবো। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে যে আলোচনা করলাম স্ট্যান্ডার্ড বা বাজেটেড কস্ট এবং অ্যাকচুয়াল কস্ট নিয়ে, তার ভিত্তিতে আমি দুইটা উদাহরণ সাজিয়েছি, এক্সাম্পল 4, এক্সাম্পল 5। তো স্ট্যান্ডার্ড কস্টিং বা বাজেটেড কস্টিং এবং অ্যাকচুয়াল কস্টিং এর
বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করার জন্য আমি এখন দুইটা অঙ্কের সাহায্যে তোমাদেরকে বুঝাবো। তোমরা অত্যন্ত মনোযোগ দিবে। ডাইরেক্ট এবং অ্যাবজর্পশন কস্টিং এর জটিলতা এখানে। আমি আবার বলছি, এই অঙ্কের জটিলতা এখানে। এটা সমাধান করতে পারলে আর অন্য কোনো ধরনের সমস্যা তোমাদের সামনে আসবে না। তো আমরা শুরু করি। আমাদের বলা আছে বিগিনিং ইনভেন্টরি নীল, এটা নীল হোক আর লাল হোক কিছু যায় আসে না, প্রশ্নে থাকলে লিখবো, না হলে লিখবো না। Units sold 5,000 units, units produced 8,000 units, selling price per unit টাকা 24, direct manufacturing cost per unit টাকা 10, fixed factory overhead per unit টাকা 3.5, fixed factory overhead total টাকা 28,000, commercial expense all fixed টাকা 10,000. Prepare income statements একটা এস আছে, তার মানে একাধিক ইনকাম স্টেটমেন্ট করতে বলা হয়েছে আন্ডার অ্যাবজর্পশন এন্ড ডিরেক্ট কস্টিং। অ্যাবজর্পশন এবং ডিরেক্ট কস্টিং অনুযায়ী ইনকাম স্টেটমেন্টস করতে বলা হয়েছে, তার মানে দুইটা বলা হয়েছে। এই অঙ্কের সাথে সিমিলারিটি রেখে, এই অঙ্কের সাথে মিল রেখে আরেকটা অঙ্ক, শুধু ফিগারগুলো চেঞ্জ হয়েছে। বিগিনিং ইনভেন্টরি নীল, ইউনিট সোল্ড 5,000 ছিল, এখানে 6,000, ইউনিটস প্রডিউসড 8,000, এখানে 9,000, সেলিং প্রাইস পার ইউনিট এখানে 24, এখানে 25, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এখানে 10, এখানে 12, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 3.5, এখানে 4, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল এখানে 28,000, এখানে 38,000, কমার্শিয়াল এক্সপেন্স এখানে 10,000, এখানে 12,000, একই রিকোয়ারমেন্ট। আমি বলছি বা বলেছিলাম একটু আগে যে একই খরচ সম্পর্কে যদি একাধিক তথ্য থাকে, অর্থাৎ একই খরচ নিয়ে দুইবার আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে বা ইনফরমেশন দেওয়া আছে, সেখানেই বাজেট বা অ্যাকচুয়াল প্রসঙ্গটা আসবে। কিন্তু যদি একটা তথ্য দেওয়া থাকে তাহলে এই সমস্যাটা আসবে না, ফেভার বা আনফেভারের সমস্যাটা আসবে না। তো আমরা একটু দেখে নিই। এই অঙ্কে ফিক্সড ওভারহেড দুই জায়গায় লেখা আছে, ফিক্সড ওভারহেড দুই জায়গায় লেখা আছে, তার মানে এখানে একটা অ্যাকচুয়াল আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা বাজেটেড। তো আমরা একটু আলোচনা করি। আমরা দেখি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাজেটেড 8,000 units 3.5, 28,000, actual 20,000। আমি বলেছিলাম যেটা ইউনিটের ভিত্তিতে দেওয়া থাকে, পার ইউনিট দেওয়া থাকে, সেটা হচ্ছে বাজেটেড, আর যেটা টাকায় দেওয়া থাকে সেটা অ্যাকচুয়াল। এখানে বাজেটেড এবং অ্যাকচুয়াল একই সমান আছে, ফলে এখানে ফেভার বা আনফেভার শব্দটা নাই। এখানে ফেভার বা আনফেভারেবল হবে না। এখানে আমরা দেখি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড budgeted 9,000 into 4, 36,000,
অ্যাকচুয়াল 30,000। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একই খরচ দুই ভাবে দেওয়া আছে, দুইবার দেওয়া আছে। যেটা ইউনিটে দেওয়া আছে সেটা হচ্ছে বাজেটের, যে টাকায় দেওয়া আছে সেটা অ্যাকচুয়াল আমরা দেখতে পাচ্ছি বাজেটের যে ছোট, তার মানে এটা হচ্ছে ফেভারেবল বা ওভারকাস্ট। যেহেতু ফেভারেবল বা ওভারকাস্ট হয়েছে, আমি বলেছি ফেভারেবল বা ওভারকাস্ট হলে এটা বিয়োগ করতে হবে কস্ট অফ গুডস সোল্ড থেকে। এটা কস্ট অফ গুডস সোল্ড হতে বিয়োগ করতে হবে। তাহলে আমরা অঙ্ক দুটি শুরু করি। এটা ইনকাম স্টেটমেন্ট করছি, আমি জানি প্রথমে সেলস লিখতে হবে। সেলস তোমরা দেখতে পাচ্ছ 5000 ইউনিটস ইনটু 24, 5000 ইউনিটস at the rate of টাকা 24, 1,20,000। এবার জানো সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হয়। আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা দেখতে পাচ্ছি পার ইউনিট টাকা 10, প্রোডাকশন 8,000, 8,000 into 10, 80,000। আমি জানি যে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে কি বুঝি। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট এর মধ্যে আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে এর মধ্যে তিনটা খরচ আছে। এটা অ্যাবজর্পশন কস্টিং, এখানে তিনটা খরচ থাকলে চলবে না, এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডও লাগবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড তোমরা দেখো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 8,000 into 3.5, 8,000 into 3.5, 28,000। যেটা পেয়েছি তার নাম কি? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 1,08,000। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমরা জানি বিগিনিং ইনভেন্টরি যোগ করব, এন্ডিং বিয়োগ করব। at beginning inventory nil 1,08,000 less ending inventory। তোমরা দেখেছো 8,000 ইউনিটস উৎপাদন হচ্ছে, বিক্রি হচ্ছে 5,000 ইউনিটস। 8,000 ইউনিট উৎপাদন করে 5,000 বিক্রি করেছো, হাতে আছে 3,000, এটাই এন্ডিং ইনভেন্টরি। 3,000 ইন্টু 10 আর 3 13, 13.5, 13.5
40,500. Ending inventory আমাদের 3000 ইউনিট at the rate of টাকা 13.50 equal to 40,500 টাকা। আমরা বিয়োগ করে দিলাম 67,500। এটার নাম হচ্ছে গ্রস মার্জিন 42,500। এখান থেকে সূত্র অনুসারে আমরা কমার্শিয়াল এক্সপেন্স বাদ দিব। আমি বলেছিলাম কমার্শিয়াল এক্সপেন্সের আসলে তিনটা নাম, একটা মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্স। প্রশ্নে যেটা বলা থাকবে আমরা সেটাই লিখব। লেখা আছে কমার্শিয়াল এক্সপেন্স লেস কমার্শিয়াল এক্সপেন্স। ভেরিয়েবল নীল, দেখো লেখা আছে কমার্শিয়াল এক্সপেন্স অল ফিক্সড, সবটা পুরাটাই ফিক্সড, তার ভেরিয়েবল নীল, কিন্তু আমি সূত্র অনুযায়ী আমি লিখে দিব তবে নীল। ফিক্সড 10,000 need operating income 32,500। তাহলে শিক্ষার্থীরা এটা আগের মতোই অঙ্ক, নতুন কিছু না। আমরা এখন এটা শুরু করব। একইভাবে প্রথমে সেলস লিখব। সেলস 6,000 units at the rate of টাকা 25, 1,50,000। সেলস থেকে আমরা বাদ দেব কস্ট অফ গুডস সোল্ড। একইভাবে আমরা প্রথমে লিখব ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা দেখতে পাচ্ছি 9,000 ইউনিটস উৎপাদন করেছি 12 টাকা করে। 9,000 into 12 1,08,000। Fixed factory overhead, আমি অঙ্কের এই ক্লাসের শুরুতে আমি বললাম যে আমাদের খরচ যদি দুই রকম থাকে, একটা বাজেট আর একটা অ্যাকচুয়াল, তাহলে আমরা আগে বাজেট অনুযায়ী তাকে রেকর্ড করব, পরে তাকে অ্যাকচুয়ালি কনভার্ট করব। আমি আবার বলছি, আগে বাজেট অনুসারে রেকর্ড করব বা হিসাবভুক্ত করব, পরে তাকে অ্যাকচুয়ালি কনভার্ট করব। তো বাজেট কোনটা? বাজেট হচ্ছে ইউনিটটা, পরে তাকে আমরা অ্যাকচুয়ালি কনভার্ট করব। 9,000 into 4, 36,000। This is total manufacturing cost। 1,44,000। এর সাথে আমরা বিগিনিং ইনভেন্টরি যোগ করব। at beginning inventory নীল 1,44,000 less ending inventory তোমরা দেখতে পাচ্ছ 9,000 ইউনিটস প্রোডিউস করা হয়েছে, কিন্তু সোল্ড করা হয়েছে 6,000 ইউনিটস, ফলে 3,000 ইউনিটস হাতে আছে। এটা এন্ডিং ইনভেন্টরি। 3,000 12 আর 4 16 into 16 48,000।
আমরা যেটা পেলাম সেটা 96,000. This is called cost of goods sold standard. যেহেতু এখানে বাজেটেড এবং অ্যাকচুয়াল খরচ দুই রকম আছে, তাই আমি বাজেট দিয়ে প্রথমে রেকর্ড করেছি। আর বাজেট করা হয় স্ট্যান্ডার্ড অনুসারে, তা আমরা বাজেটকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড কস্ট। তাহলে আমরা স্ট্যান্ডার্ড কস্ট অনুযায়ী আমাদের কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 96,000। আমরা একে অ্যাকচুয়ালে কনভার্ট করব। আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল খরচ কম, তাই এটা ফেভারেবল বা ওভারকাস্ট, এটা কস্ট অফ গুডস সোল্ড হতে বিয়োগ করতে হবে। লেস ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড overcast 36,000 minus 30,000 equal to 6,000. এইবার যেটা হলো সেটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল। কস্ট অফ গুডস সোল্ড at actual 90,000. যেটা পেয়েছি তার নাম হচ্ছে গ্রস মার্জিন। $60,000। এখান থেকে আমরা বাদ দিব কমার্শিয়াল এক্সপেন্স, commercial expense variable, আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল এক্সপেন্স পুরোটাই ফিক্সড, বলে ভেরিয়েবল নীল। ফিক্সড 12,000। আমরা যেটা পেয়েছি নেট অপারেটিং ইনকাম $48,000। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে দুটো খরচ সমান ছিল বলে, বাজেট এবং অ্যাকচুয়াল সমান ছিল বলে ফেভার বা আনফেভার হয়নি, ওভারকাস্ট বা আন্ডারকাস্ট হয়নি। এখানে বাজেট বা অ্যাকচুয়াল কম বেশি ছিল বলে ফেভার বা আনফেভার হয়েছে। ফেভার বা আনফেভার যাই হোক না কেন, তা আমরা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাডজাস্ট করব। তো শিক্ষার্থীরা, এটি হচ্ছে মূল পার্থক্য, এই অঙ্কের সাথে এটার মূল পার্থক্য। যদি একাধিক খরচ, একই খরচ একাধিক অ্যামাউন্ট বা একই খরচ দুইবার না লেখা থাকে, তাহলে তোমার এই চিন্তা করারই দরকার নাই। অর্থাৎ একই খরচ যদি দুইবার লেখা থাকে এবং দুই রকম অ্যামাউন্ট থাকে, তবে এই কথাটা চিন্তা করতে হবে, আদারওয়াইজ করার দরকার নেই। তো এখানে বলা ছিল অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং অনুযায়ী, এখানেও তাই অ্যাবজর্পশন এবং ডিরেক্ট। আমি অলরেডি অ্যাবজর্পশন করে দিয়েছি, এখন আমি ডিরেক্ট কস্টিংটা করে দেখাবো। শিক্ষার্থীরা, অ্যাবজর্পশন কস্টিং শেষ হয়েছে, এখন আমরা ডিরেক্ট কস্টিং অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট করে দেখাবো। তো ডিরেক্ট কস্টিং এ হোক আর অ্যাবজর্পশন কস্টিং হোক, আগে সেলস লিখে নিব, সেলসটা লিখে আছে। এখন আমরা এখান থেকে বাদ দেব ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আগে শুধুমাত্র লিখেছিলাম কস্ট অফ গুডস সোল্ড, এখন লিখব ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আমরা দেখি আমাদের দরকার ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট লেখা আছে। ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট
direct manufacturing cost 8,000 into 10, 80,000, 8,000 into 10, 80,000. ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে তিনটা আছে, ডিরেক্ট বা ভেরিয়েবল আমরা পেয়ে গেছি, এটা প্রশ্নে দেওয়া আছে। এর সাথে আমরা বিগিনিং ইনভেন্টরি যোগ করব, বিগিনিং ইনভেন্টরি নীল 80,000 less ending inventory আমি আবার সে কথা বলছি, 8,000 ইউনিট উৎপাদন করছি, 5,000 বিক্রি হয়েছে, 3,000 ইউনিট হাতে আছে। 3,000 into 10, 30,000, 50,000। তাহলে এটার নাম কি হলো? গ্রস কন্ট্রিবিউশন। $70,000। এখান থেকে আমি জানি যে আমাদের ভেরিয়েবল গুলো আগে বাদ দিতে হবে, লেস ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স নীল। যেহেতু পুরাটাই ফিক্সড তাহলে ভেরিয়েবল নীল। কন্ট্রিবিউশন মার্জিন $70,000। এবার আমরা জানি এখানে শেষে ফিক্সড কস্ট বাদ দেব, ফিক্সড কস্ট, ফ্যাক্টরি ওভারহেড। আমরা জানি স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল দুইটাই সমান, সুতরাং এখানে চিন্তা করারই দরকার নাই, দুইটাই সমান, এটা লিখলেই হলো। কমার্শিয়াল এক্সপেন্স $10,000, 32,000, sorry 38,000 বিয়োগ করলে আমরা পাচ্ছি নেট অপারেটিং ইনকাম 32,000। অত্যন্ত সহজ, আশা করি এখানে কোনো ধরনের প্রশ্ন তোমাদের নাই, আর যদি থাকে কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানাবে। একইভাবে এটা শুরু করি, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট 9,000 into 12, 1,08,000। এর সাথে আমরা বিগিনিং ইনভেন্টরি যোগ করব, বিগিনিং ইনভেন্টরি নীল 1,08,000। এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করব, তোমরা দেখতে পাচ্ছ 9,000 ইউনিটস প্রডিউসড, 6,000 ইউনিট সোল্ড, ফরে 3,000 ইউনিট হাতে আছে। 3,000 into 12, 36,000, 72,000। যেটা আমরা পাবো গ্রস কন্ট্রিবিউশন
78,000। এখান থেকে আমরা বাদ দেব ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স, নীল। যেহেতু কমার্শিয়াল এক্সপেন্স পুরোটাই ফিক্সড, তাহলে ভেরিয়েবল নীল। যেটা পাচ্ছি আমরা কন্ট্রিবিউশন মার্জিন, $78,000। এখান থেকে আমরা বাদ দেব ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট দুই রকম, ফ্যাক্টরি ওভারহেড, কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্স 12,000, ফ্যাক্টরি ওভারহেড দুই রকম আছে, বাজেটের হচ্ছে 36,000, অ্যাকচুয়াল 30,000। কোনটা দেখাবে? আমি আবার মনে করিয়ে দিচ্ছি, তুমি ঠিক করেছিলে যে 2,000 টাকা দিয়ে শাড়ি কিনবে, তোমার বাজেট ছিল 2,000, কিন্তু মার্কেট থেকে 2,500 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে এসেছো, অ্যাকচুয়ালি খরচ করেছো 2,500 টাকা। খরচের খাতায় 2,000 লিখবে না 2,500 লিখবে? অবশ্যই অ্যাকচুয়ালটা লিখবে। তো আমাদের দুইটা খরচ আছে, একটা বাজেট একটা অ্যাকচুয়াল, আমরা অবশ্যই অ্যাকচুয়ালটা লিখবো। এখন প্রশ্ন করতে পারো, এই বাজেটের কি হলো, এই 36,000 টাকার কি হবে? আমি বলেছিলাম ফেভারেবল বা ওভারকাস্ট এটা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে বিয়োগ করতে হবে। যেহেতু ফিক্সড কস্ট, যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন কস্টিং এ কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে থাকে, আর আমরা এটা বাজেট দিয়ে শুরু করব, যেহেতু এটা কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে ছিল এবং বেশি লেখা ছিল, তাই আমরা বিয়োগ করেছিলাম। তোমার ফেভার বা আনফেভার যাই হোক না কেন, ফেভার বা আনফেভার যাই হোক না কেন, সেটা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ বা বিয়োগ করতে হবে। যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট অফ গুডস সোল্ড এর অন্তর্ভুক্ত না, যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট অফ গুডস সোল্ড এর অন্তর্ভুক্ত না, তাই আমরা এটা যোগ বা বিয়োগ করব না। অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট অফ গুডস সোল্ড এর অন্তর্ভুক্ত ছিল, আর কস্ট অফ গুডস সোল্ড এর অন্তর্ভুক্ত ছিল বলে ফেভার বা আনফেভার, ওভারকাস্ট বা আন্ডারকাস্ট আমরা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ বা বিয়োগ করব। আর এটা কস্ট অফ গুডস সোল্ড এর বাইরে, ফলে এটা চিন্তা করারই দরকার নেই। তাহলে দুইটা খরচ যদি দেয়া থাকে, আমরা কোনটা দেখাবো? অ্যাকচুয়ালটা। যেহেতু এটা কস্ট অফ গুডস সোল্ড এর অন্তর্ভুক্ত না, তাই ফেভার বা আনফেভার শব্দটা হবে না। নেট অপারেটিং ইনকাম 36,000। তাহলে শিক্ষার্থীরা, আজকে ছিল এটা আমাদের সমাধান। আমি এই ক্লাসটা কিন্তু গতদিন নিয়েছিলাম, গতকাল নিয়ে পোস্টিং দিয়েছিলাম। ক্লাসটা এমন ভাবে হয়েছিল যেটা আমার নিজেরই পছন্দ হয়নি। তাছাড়া লেখাগুলো অত্যন্ত ছোট ছিল, অত্যন্ত অস্পষ্ট ছিল। তাই আমি এই ক্লাসটা আবার নতুন ভাবে নিলাম এবং তথ্যগুলো তোমাদের আগেই দিয়ে দিলাম, যাতে অঙ্ক করার সময় তোমরা বুঝতে পারো। যেহেতু ক্লাসটা আমার নিজেরই পছন্দ ছিল না, তাই আমি এটা এখন ডিলিট করে দিব। ওই ক্লাসটা আমি ডিলিট করে নতুন ক্লাস আমি আপলোড দিব। তো আমি আশা করছি তোমাদের এবার বুঝতে কোনো সমস্যা হবে না। তোমরা মনোযোগ দিয়ে স্টাডি করো, আর এই সমস্যা নিয়ে আমি আরো 2-3টা উদাহরণ দিব পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।